ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, বিএ, বিএসসি, বিকম, অনার্সে এবং পাস কোর্সে যে স্টুডেন্টরা আছো, তাদের প্রত্যেককে, যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের প্রত্যেকে এই যে এইইসি ইংলিশ সাবজেক্টটা আছে, অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টে তোমাদের আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা আই হ্যাভ আ ড্রিম এই গল্পটির বিষয়ের সারসংক্ষেপ আমি এই ভিডিওতে আলোচনা করছি। সব থেকে গুরুত্বপূর্ণ কি, আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা বিষয়ের সারসংক্ষেপ আমি এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব, অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়রের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষাতে পড়বে, সেগুলো নিয়ে সম্ভাব্য কোন ধরনের কোশ্চেন আসতে পারে আমি অবশ্যই আলোচনা করব। প্রথমে আমি ভিডিওতে লেখক পরিচিতি আলোচনা করছি। মার্টিন লুথার কিং জুনিয়র। Martin Luther King Jr. He was born on 15 January 1929 জর্জিয়ার আটলান্টাতে, ইউএসএ অর্থাৎ আমেরিকাতে অবস্থিত। তো মার্টিন লুথার কিং জুনিয়র, he was a Baptist minister and social activist. তো মার্টিন লুথার কিং জুনিয়র তিনি একজন ছিলেন কি ব্যাপটিস্ট মন্ত্রী এবং সামাজিক অধিকার মন্ত্রী ছিলেন। নেক্সট বলেছে কি, হি লেড দ্য সিভিল রাইটস মুভমেন্ট ইন দ্য ইউএসএ ফ্রম মিড 1950s। তিনি 1950 সালের মাঝামাঝি সময়ে থেকে আমেরিকার নাগরিক অধিকার অর্জনের ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট বলছে কি, হি ডাইড বাই অ্যাসাসিনেশন ইন 1968। 1968 সালে গুপ্ত হত্যার দ্বারা তিনি মৃত্যু হন বা তিনি মারা যান। নেক্সট বলছে কি, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 39। 39 বছর বয়সে তিনি মারা গেছেন। আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা, এটি একটি জনসাধারণের উদ্দেশ্যে একটি বক্তৃতা। এই বক্তৃতা মার্টিন লুথার কিং জুনিয়র নিজেই দিয়েছিলেন 28 আগস্ট 1963 সালে। এই তারিখে ওয়াশিংটনে তিনি এই বক্তৃতা রেখেছিলেন। এবার বলা হচ্ছে কি, মার্টিন লুথার কিং জুনিয়র যে বক্তব্য রেখেছিলেন, ওই বক্তব্যের মূল বক্তব্য কি ছিল? এখানে মূল বক্তব্য ছিল কি, অর্থের অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদের অবসান ঘটানো, অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এদের দুজনের মধ্যে বা এই দুটো গোষ্ঠীর মধ্যে যে বর্ণবিদ্বেষ ছিল তার অবসান ঘটানোর, এবং কি নাগরিকদের অধিকার দেওয়ার জন্য, অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ তাদের অধিকারের জন্য তিনি বক্তব্য রেখেছিলেন এই আই হ্যাভ আ ড্রিম এই গল্পে। আই হ্যাভ আ ড্রিম এখানে তিনি লিখেছেন বা যে বক্তৃতা হয়েছিল ওয়াশিংটনে, ওই সম্মেলনে বা বক্তৃতা অনুষ্ঠানে, ওইখানে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আব্রাহাম লিঙ্কনের প্রতীকী ছায়া তিনি প্রথম দেখিয়েছেন এই সম্মেলনের শুরুতে বা বক্তৃতার শুরুতে। কারণ কি, আব্রাহাম লিঙ্কনের ভাবমূর্তি মার্টিন লুথারের মধ্যে ফুটে উঠেছিল। তোমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেন হবে বা আসবে, সেখানে এমনই একটা ধরনের এমসিকিউ কোশ্চেন তোমাদের অবশ্যই পরীক্ষাতে আসতে পারে। এছাড়া বলা হচ্ছে কি, যে আমেরিকাতে যারা নিগ্রো জাতি, ওই নিগ্রো জাতিদের তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তারা শ্বেতাঙ্গ মানুষদের কাছ থেকে বা যারা শ্বেতাঙ্গ আমেরিকার তাদের কাছে
অনেকখানি নিপীড়িত এবং কি নির্যাতিত বা বৈষম্যের শিকার হচ্ছেন, এবং তারা প্রায় 100 বছরের ধরে বা 100 বছর পরেও, যখন আমেরিকা স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার 100 বছর পরেও কেন কৃষ্ণাঙ্গরা আমেরিকাতে তারা নির্যাতিত এবং নিপীড়িত হবে তার অধিকার নিয়ে বা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে নিপীড়িত বা নির্যাতিত বা যারা তাদের বলা যেতে পারে কি যে বর্ণ বৈষম্যের যেটা, তারা যাতে কোনো বর্ণ বৈষম্যের শিকার যাতে কোনোভাবে না হয়, সেই উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। তিনি কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মুক্তি চেয়েছিলেন, অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ তারা প্রতিটা মুহূর্তে পরাধীন হয়ে আছে কাদের কাছে? যারা আমেরিকার শ্বেতাঙ্গ মানুষ তাদের কাছেই পরাধীন হয়ে আছে। তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তাদেরকে স্বাধীনভাবে রাখতে চাইছে কে ঘোষণা করছে? মার্টিন লুথার কিং জুনিয়র। অর্থাৎ তারা যে বন্দি বা তারা যে কষ্টের মধ্যে আছে শ্বেতাঙ্গ মানুষদের কাছে, সেই কষ্ট থেকে সরে আসার জন্য বা সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র ইনিও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তো কৃষ্ণাঙ্গ ব্যক্তি হয়ে আমেরিকার যারা কৃষ্ণাঙ্গ তাদের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র ইনিও নিজেই তার সন্তানদেরও যাতে পরবর্তীকালে যে সন্তানরা, সেই 4 সন্তান ছিল মার্টিন লুথার কিং জুনিয়র, তোমাদের অবশ্যই পরীক্ষাতে পড়তে পারে, সেই 4টে সন্তান যাতে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে তাদের অধিকার ফিরে পায়, অর্থাৎ তারা যাতে শ্বেতাঙ্গ মানুষদের কাছে নির্যাতিত বা নিপীড়িত না হয়, অর্থাৎ তারা যারা স্বাধীনভাবে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই ছিল অন্যতম কারণ। এছাড়া আমেরিকার মানুষদের যারা কৃষ্ণাঙ্গ তাদের সবারই ক্ষেত্রে তারা যাতে একইভাবে স্বাধীনভাবে বাঁচতে পারে, যারা শ্বেতাঙ্গ মানুষদের সাথে মিলেমিশে চলতে পারে, অর্থাৎ সম্পূর্ণভাবে সহিংসর মধ্যে দিয়ে নয়, অহিংসার মধ্য দিয়ে তিনি প্রতিবাদ করার পক্ষপাতী ছিলেন, এবং অহিংসার মধ্য দিয়ে তিনি কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বা কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার যাতে ওরা ফিরে পায় সেই তার ওপর তিনি বিশেষ করে দৃষ্টি বা আলোকপাত দেখিয়েছেন তার এই সম্মেলনে। মার্টিন লুথার কিং জুনিয়র তার বক্তব্যে বলেছেন কি, তাদের দেশ অর্থাৎ আমেরিকা ওই দেশের জাতিগত অবিচার দ্রুত তুলে নিয়ে ভ্রাতৃত্বের উপরে যাতে দাঁড়ায়। ভ্রাতৃত্বের উপরে বলতে কি, যারা কৃষ্ণাঙ্গ এবং যারা শ্বেতাঙ্গ তারা যেন কি, তারা যেন দুই ভাই যেন মনে করে, বা দুই ভাইয়ের কথা এখানে বলা হয়েছে, ভ্রাতৃত্ব, তো তাদের মধ্যে যেন একটা ভালোবাসা, তাদের মধ্যে যেন একটা আত্মার একটা মিল সব কিছু যেন থাকে, যেমন হিন্দু মুসলমানদের মধ্যে যেমন থাকা অবশ্যই উচিত, সেরকমই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ দুজনের মধ্যে, দুই বর্ণের মধ্যে যেন অবশ্যই থাকে, তিনি এটার পক্ষপাতী ছিলেন এবং তিনি এটা চেয়েছিলেন। কারণ তারা ঈশ্বরের সন্তান। তারা বলতে এখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ পরস্পরের সবাই ঈশ্বরের সন্তান, এবং সকলের সাথে সমান আচরণ করা উচিত। এখানে সকলের সাথে বলতে কি, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এখানে সকলের সাথে সমান আচরণ এবং সমান ব্যবহার করা উচিত বলে অবশ্যই মনে করেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি জনগণকে অনুরোধ করতেন যে অবিরাম বা ক্রমশ বা সবসময় যেন গ্রীষ্মের অবসান ঘটাতে, গ্রীষ্মের বলতে এখানে কষ্টের অবসান ঘটাতে প্রতিটা মুহূর্তে তিনি বলতেন। কষ্ট বলতে এখানে কি, যে কৃষ্ণাঙ্গদের ওপরে শ্বেতাঙ্গ যেভাবে অত্যাচার বা নিপীড়ন চালাচ্ছে তার বিনাশ ঘটাতে চান, অর্থাৎ তার অবসান ঘটাতে চান, তিনি তার বক্তব্যে বা তার বক্তৃতাতে তিনি বলেছিলেন। এবং কারণ কি, কৃষ্ণাঙ্গরা আর সহ্য করতে পারছে না শ্বেতাঙ্গদের জ্বালা যন্ত্রণা অত্যাচার, এটা ওরা কোনোভাবে সহ্য করতে পারছে না, এবং চান কি,
যে শরতের যেন আগমন ঘটে, অর্থাৎ শরৎ এখানে শান্তির কথা বলা হচ্ছে, যেন শরতের যেন আগমন ঘটে বলতে কি এখানে কৃষ্ণাঙ্গদের উপরে শ্বেতাঙ্গরা যেন আর কোনোভাবে অত্যাচার অথবা নিপীড়ন আর যাতে না করে তিনি তার বক্তৃতায় অবশ্যই বলেছেন। এবং তিনি আরও দাবি করেছেন এখানটা থেকে এই বক্তৃতাতে যে যতক্ষণ না কৃষ্ণাঙ্গদের সমতা, ভ্রাতৃত্ব ও স্বাধীনতা দেয়া হয় ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আমেরিকার কোনো শান্তি পাবে না, আমেরিকানরা কোনোভাবে শান্তি পাবে না। অর্থাৎ কি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ প্রতিটাদের মুহূর্তে কি ওদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা চলতে থাকবে। অর্থাৎ কতদিন সহ্য করে থাকবে কৃষ্ণাঙ্গরা এই যেভাবে কৃষ্ণাঙ্গদের উপর যেভাবে শ্বেতাঙ্গরা যে খারাপ আচরণ করছে, কোনো না কোনো দিন বা একদিন না একদিন কৃষ্ণাঙ্গরা রুখে দাঁড়াবে। তাহলে কি হবে, দুটো সম্প্রদায় অর্থাৎ কি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবেই। তাই এখানে বলা হচ্ছে কি যে শান্তি তাহলে কোনোভাবে আসবে না, শান্তি বলে যে কোনোটা জিনিস আছে সেটা আর আসবে না। অর্থাৎ কি শান্তি আনতে গেলেই তাহলে কি করতে হবে, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এদের দুটো এই যে সম্প্রদায় বলা হচ্ছে এদের মধ্যে কি মিলন অবশ্যই ঘটাতে হবে, তাহলে অবশ্যই শান্তি ফিরবে। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি অবশ্যই বিশ্বাস ছিল বা উনি অবশ্যই বিশ্বাস করতেন যে ন্যায্য বিচার অবশ্যই অর্জন করতে হবে বা ন্যায্য বিচার অবশ্যই আসবে। কিভাবে অর্জন করতে হবে, তিক্ততা এবং ঘৃণা ছাড়াই। কোনোভাবে তিক্ততা শ্বেতাঙ্গদের উপরে করা যাবে না এবং কোনো ওদের ওপরেও ঘৃণাসুলভ কোনো মনোভাব আনা যাবে না, তার ফলে অবশ্যই ন্যায্য বিচার আসবে। অর্থাৎ কি তিনি সহিংসতাকে ঘৃণা করতেন, সহিংসতাকে ঘৃণা করা বলতে কি তিনি অহিংসাকে ভালোবাসতেন। অর্থাৎ গান্ধীজির মতো বলা যেতে পারে, গান্ধীবাদের মতো বলা যেতে পারে যে কি যেমন গান্ধীজি যেমন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেরকম অহিংস নীতি গ্রহণ করেছিলেন, সেরকমই মার্টিন লুথার কিং জুনিয়রও সেরকমই ভাবে শ্বেতাঙ্গদের বন্ধন থেকে মুক্তি করার জন্য কৃষ্ণাঙ্গদেরকে তিনি অবশ্যই কি শান্তিপূর্ণ অর্থাৎ কি অহিংস নীতি গ্রহণ করেছিলেন। তিনি আরও বিশ্বাস করতেন যে স্বাধীনতা অর্জনের জন্য অর্থাৎ কৃষ্ণাঙ্গদেরকে স্বাধীন করার জন্য অবশ্যই কি মর্যাদা ও শৃঙ্খলার প্রয়োজন, মর্যাদা ও শৃঙ্খলা ছাড়া স্বাধীনতা অর্জন করা কোনোভাবে সম্ভব নয়। তিনি আরও বলেছেন বা দেখিয়েছেন কি যে শ্বেতাঙ্গদের ভাই হিসেবে তিনি উল্লেখ করেছেন, যারা শ্বেতাঙ্গ যারা এত রূপভাবে যেভাবে অত্যাচার করছে কৃষ্ণাঙ্গদের উপরে তাদেরকে ভাই হিসেবে তিনি আখ্যায়িত করেছেন এবং যাদের সাথে অন্যায় বা নেতিবাচক আচরণ করা উচিত নয়। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের উপরে শ্বেতাঙ্গরা অন্যায় বা নেতিবাচক আচরণ করছে, কিন্তু উল্টে কৃষ্ণাঙ্গদের কখনো উচিত নয় শ্বেতাঙ্গদের উপরে কোনো নেতিবাচক এবং অন্যায়জনকভাবে কোনোভাবে আক্রমণ করা উচিত নয়, সেটা তিনি দেখিয়েছেন বা তিনি ফুটে তুলেছেন তার এই বক্তৃতাতে। তিনি আরও দেখিয়েছেন যে কি কালো মানুষ অর্থাৎ কৃষ্ণাঙ্গরা যতদিন না পর্যন্ত পুলিশের বর্বরতা থেকে মুক্তি পাবে ততদিন ওরা অর্থাৎ দেশে কোনোভাবে সুখ বা শান্তি থাকবে না। অর্থাৎ কি পুলিশদের দমন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন কাদের ওপরে, কৃষ্ণাঙ্গদের ওপরে যে যারা করছে যদি অবশ্যই দমন করা যায় তাহলে কি অবশ্যই শান্তি ফিরবে, তার এই বক্তব্যে তিনি দেখিয়েছেন। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি স্বপ্ন দেখতেন যে তার স্বপ্নে জাতিগত কুসংস্কার মুক্ত আমেরিকায় কালো ও সাদা আমেরিকানরা একসাথে বসে খেতে পারবে। তিনি এটাই স্বপ্ন দেখতেন যে কবে কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং সাদা আমেরিকান অর্থাৎ শ্বেতাঙ্গ আমেরিকান একসাথে বসে খেতে পারবে কুসংস্কার মুক্ত হয়ে।
অর্থাৎ জাতিগত কোনো প্রথা ওদের মধ্যে থাকবে না, জাতিগত কোনো বর্ণ বৈষম্য বলে কিছুই থাকবে না, একসাথে খেতে পারবে। তিনি সেই স্বপ্ন দেখতেন এবং সেটা বাস্তবায়িত করার অবশ্যই চিন্তাভাবনা করেছিলেন এবং বাস্তবায়িত করার জন্য অবশ্যই তিনি লড়েছিলেন। তিনি বর্ণবাদের বিরোধী ছিলেন। কেন বিরোধী ছিলেন? কারণ কি তিনি অবশ্যই তার বক্তব্যে রেখেছিলেন, কি রেখেছিলেন, যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা চামড়া অর্থাৎ সাদা ত্বক এবং কি কৃষ্ণাঙ্গ ত্বক অর্থাৎ কি কালো ত্বক, এটা নিজে থেকে কেউ নিয়ে আসেনি, এটা ঈশ্বর বা ভগবান এটাই প্রতিপত্তিকে দিয়ে পাঠিয়েছে, কাকে সাদা কাকে কালো ত্বক দিয়ে পাঠিয়েছে। তো এখানে দুটো, এখানে সাদা আর কালো অর্থাৎ কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের মধ্যে বিভেদ লাগানোর কোনো বা বিভেদ সৃষ্টি হওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ কি এই যে সাদা চামড়া এবং কালো চামড়া এটাও ঈশ্বরের দান, এটা ঈশ্বর দিয়েছে। তার মানে ঈশ্বর এটা বলে দেয়নি যে এই বর্ণ বৈষম্য নিয়ে অবশ্যই তোমরা বিভেদ বা দ্বন্দ্ব সৃষ্টি করো, এটা অবশ্যই ঈশ্বর বলে দেয়নি। এটা মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্যে তিনি দেখিয়েছেন। তিনি আত্মবিশ্বাস করেছেন, তার আত্মবিশ্বাস ছিল কি যে একদিন না একদিন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা এক হবেই এবং কি সেখানে তখন আমেরিকা এমনই একটা জায়গায় পৌঁছবে যেখানে প্রত্যেকের সাথে সমান আচার আচরণ করবে, অর্থাৎ কি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ প্রত্যেকের মধ্যে সমান আচরণ করবে, অর্থাৎ কি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে কোনো বিভেদ বা কোনো সমস্যা বলে কিছুই থাকবে না। কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে তারা একে অপরের ভাইয়ের মতো আচরণ করবে এবং অর্থাৎ ভ্রাতৃত্বের মতো আচরণ করবে। তিনি অবশ্যই তিনি বলতে এখানে মার্টিন লুথার কিং জুনিয়রের অবশ্যই দৃঢ় বিশ্বাস ছিল এবং তিনি বলেছেন যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এরা প্রত্যেকে স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে কোনো জটিলতা না থেকেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে বিষয়ের সারসংক্ষেপ আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা বিষয়ের সারসংক্ষেপগুলো আমি বিশ্লেষণ করে শোনালাম বাংলাতে। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টও করবে, লিঙ্কগুলো শেয়ার করে পরবর্তীতে। আমি আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র লেখা এখান থেকে সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করব। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।